মাননীয় মন্ত্রী এবং রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সঙ্গে আমি কুণাল ঘোষ কয়েকটি জরুরি বিষয় আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আসা। তো আজ কিছুক্ষণ আগে দুর্গাপুরে বক্তৃতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো আজকে আমাদের যেই সাংবাদিকদের সঙ্গে কথোপকথন, তো আমরা আজকে একটু সকলকে একেবারে সিঙাড়া জিলিপি দিয়ে আমরা একটু আপ্যায়ন করে আমরা শুরু করছি। তার কারণ এপাশে সিঙাড়া জিলিপি, এই সিঙাড়া, আর এখানে হচ্ছে ফিশ ফ্রাই। পশ্চিমবঙ্গ অর্থাৎ এই যে হঠাৎ কেন্দ্রের ফতোয়া আর তারপর চাপের মুখে না ওটা ফেক, ততক্ষণে বেরিয়ে গেছে যা বেরোবার, যে সিঙাড়া জিলিপি তাদের উপর নাকি লিখতে হবে বিধিসম্মত সতর্কীকরণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য মনে করে খাদ্যের গুণগত মান যদি ঠিক থাকে তাহলে কে কি খাবেন সম্পূর্ণ তার বিষয়। আবার কেউ নিরামিষ খান, কেউ আমিষ খান, কে কি খাবেন কে কি পরবেন এটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। তো বহু জায়গায় মাছ মাংস ডিম খেতে দিচ্ছে না, তা কেন হবে? গণতান্ত্রিক দেশ, যার মনে হবে নিরামিষ খাবেন। আমরাও অনেক সময় কোনো পুজোর দিন তো নিরামিষ খাই, কিন্তু আমিষ খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, কি করে হবে? ফলে মাছ, মিষ্টি অ্যান্ড মোর বাংলায় ছিল, আছে, থাকবে এবং চলবে। ফিশ ফ্রাই থাকবে, সিঙাড়া থাকবে, জিলিপি থাকবে। মানুষ খাদ্যের গুণগত মান ঠিক থাকলে কে কি খাবেন আমরা কোনো অবস্থায় সেখানে হস্তক্ষেপ করার পক্ষে নই। মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করার পক্ষে নন। ধরে নিতে পারেন আমরা তো মাঝে মধ্যে চা বিস্কুট টুকটাক খাই, কিন্তু আজকে সাংবাদিক বৈঠকের মধ্যে আমাদের এই একটু টুকটাক খাওয়ার বিষয়, এটা কিন্তু আমাদের একটা বার্তাও বটে যে আমরা এই খাবারের উপর ফতোয়া এইগুলো কোনো অবস্থায় অ্যালাউ করব না। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুর্গাপুরে ভাষণ দিয়েছেন। দুর্ভাগ্যজনক একজন প্রধানমন্ত্রী সত্যের অপলাপ, যাকে বাংলা ভাষায় ডাহা মিথ্যা কথা বলে, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত তথ্য তিনি একরাশ দিয়ে গিয়েছেন। সবিস্তারে উন্নয়ন নিয়ে কি বলার আছে, উনি কি অ্যাকচুয়ালি কতটা মিথ্যাচার করলেন, সত্যের অপলাপ করলেন। প্রধানমন্ত্রীর পদ মিথ্যাচার বলতেও তো রুচিতে বাজছে, কিন্তু মিথ্যাচার হয়েছে। উনি কথা বলছেন বড় বড়, খালি হাতে এসছেন কেন? বাংলার 1,70,000 কোটি টাকার বেশি বকেয়া দেন না। যেটা দৃশ্যমান বকেয়া সেটা উনি দেন না, আর যেটা অদৃশ্য 5,000 কোটি তার একটা গল্প শুনিয়ে গেলেন। দৃশ্যমান বকেয়া যেটা, যে জেলার যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছেন সেখানকার 100 দিনের কাজ করিও টাকা দেননি। টাকা কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, চন্দ্রিমাদিরা দিয়েছেন। আবাসের টাকা দেননি। 1,70,000 কোটি টাকার বেশি যেটা দৃশ্যমান সেটা দেননি। অদৃশ্য 5,000 কোটি টাকার গল্প শুনিয়ে দিয়ে চলে গেলেন, যেটা দীর্ঘদিন ধরে ওনাদের করার কথাই। কেউ দয়া চাইছে না, দয়া করতে বলছে না। মিথ্যাচার কোন জায়গায় যায়? ওনার নিজের প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি চাকরি। 2014 সালে এসছেন, 11 বছর, 22 কোটি চাকরির কথা। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে বলেছেন মাত্র 22 লাখ চাকরি হয়েছে। দেশের বেকার যুবকদের মধ্যে 30% বেকার। সারা দেশে বেকারত্বের গড় বাড়ছে, পশ্চিমবঙ্গের গড়টা নিম্নমুখী। উনি আসছেন পশ্চিমবঙ্গের সমালোচনা করতে। প্রত্যেকটা বিজেপি রাজ্যে নিয়মিত নারী নির্যাতন চলছে। হসপিটালের কথা বলছেন,
আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, কসবায় 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। আর মধ্যপ্রদেশে বিজেপির রাজ্যে হসপিটালের মধ্যে নার্সকে খুন করে দিয়ে গেল। ইউপিতে পুলিশ ছাত্রীকে রেপ করছে। মহারাষ্ট্রে পুনেতে হোম ডেলিভারি বয় রেপ। নরেন্দ্র মোদীর গুজরাটে সুপ্রিম কোর্ট বিলকিসের পরিবারের ধর্ষণ এবং খুনের জন্য যাদের যাবজ্জীবন দিয়েছে, বিজেপি তাদের দরজা খুলে দিয়েছিল, সুপ্রিম কোর্ট আবার তাদের জেলে ফেরত এনেছে। সারা দেশ নারী নির্যাতনে। পশ্চিমবঙ্গ একটা ঘটনাও আমরা চাই না। বাম জমানার থেকে কমেছে, অন্য রাজ্যের থেকে কমেছে, কিন্তু নরেন্দ্র মোদীর অধিকার নেই এখানে এসে কথা বলার, কারণ তাঁর দলের রাজ্যগুলোতে এই জিনিস হয়ে আছে। সম্পূর্ণভাবে মিথ্যাচার করেছেন, বাংলার বকেয়া টাকা আনেননি, একটা কাল্পনিক বাতাবরণের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন, রাজনৈতিক মিথ্যাচার হয়েছে, রাজনৈতিক প্ররোচনা হয়েছে। আর উন্নয়ন নিয়ে এই কেন্দ্রের তাদের যে কি স্কিম ইত্যাদি, মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সবিস্তারে বলছেন। দেখুন কিভাবে আজ মিথ্যাচার করে গেছেন নরেন্দ্র মোদী। নমস্কার। আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আপনাদের কাছে ইতিমধ্যেই বলেছেন যে আজকে কেন আপনাদের এখানে আসতে বলা এবং তার সাথে আপ্যায়নের ব্যবস্থা করা। আমার মনে হয় যে আপনারা যারা এখানে এসেছেন তারা আমাদের এই আপ্যায়নে খুশি হয়েছেন, আর আমরা ধন্য হচ্ছি যে আপনারা খুশি হয়েছেন। আমরা বলতে চাই যে আজকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় এসেছেন। বাংলায় এসেছেন, তার আগে বিহারে গিয়েছিলেন। বিহারে গিয়ে বাংলার প্রতি এত প্রীতি যে বিহারে বক্তৃতা দিতে গিয়েও বাংলার কথা বললেন। বললেন কি, বেঙ্গালুরুর মতন বীরভূম হবে, জয়পুরের মতো জলপাইগুড়ি হবে। ওটা কি অ্যালফাবেটের সঙ্গে অ্যালফাবেট মেলানো? কোনটা কীরকম দেখতে, কতটা ওই জেলাগুলোকে কীরকম দেখতে হয়, তার মানুষ কীরকম, সেটা পর্যন্ত আপনার জ্ঞান আছে কি না আমরা জানি না। অন্তত বেঙ্গালুরু আর বীরভূম আর ওই জয়পুর আর জলপাইগুড়ি এসব বলে টলে নিজেকে আর নিচে নামাবেন না। বাংলার প্রগতি, বাংলার উন্নতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের মাননীয় নেত্রী, তিনি করছেন। তাই 11-য় তিনি, 16-য় তিনি, 21-এ তিনি, আবার 26-এও তিনিই হবেন। কি বলতে চাইছেন? বাংলার প্রতি খুব ভালোবাসা, যেন ঝরে পড়ছে বাংলার প্রতি ভালোবাসা। বঙ্গভাষীদের তো অপমান করে চলেছেন। এই যে এতগুলো রাজ্য, ডবল ইঞ্জিন সরকার, বলছেন বাংলাতেও দরকার। যেগুলো আছে ডবল ইঞ্জিন সরকার, তারা কি করছে? বঙ্গভাষীদের অপমান করছে, বঙ্গভাষীদের তাদের বিতাড়িত করবার একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছে। আপনি তো কিছু বললেন না তাই নিয়ে। বাঙালিদের নাকি, বঙ্গভাষীদের নাকি খুব শ্রদ্ধা করেন। আপনি বাংলায় ভাষণ দিলেন, রে বাবারে বাবারে বাবা, চাপ পড়েছে, তাই ওই প্রথম বাংলায় আপনি শুরু করলেন। বিকশিতকে এখন বিকশিত বলছেন, বোঝা যাচ্ছে চাপটা ভালোই হয়েছে। তা বিকাশটা কোথায় করলেন আমরা জানতে চাই। বিকাশে বাংলায় যারা বঙ্গভাষী এবং অন্যান্য জায়গায় যারা বঙ্গভাষী, তাদের রোহিঙ্গা বলে তাড়িয়ে দিচ্ছেন। আপনার ডবল ইঞ্জিন সরকারের একটি প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি
যারা বাংলায় ফর্ম লিখছে তাদের ফরেনার হিসেবে কাউন্ট করতে ওনার সুবিধা হচ্ছে উনি বলছেন। কই আপনি তো তার বিষয়ে কিছু বললেন না। এত ভালোবাসা বাংলার প্রতি। তারপর আমরা দেখলাম কি দুর্গাপুরে এসছেন, যে কথা আমাদের মাননীয় সাধারণ সম্পাদক একটু আগেই বলেছেন। এটা তো করার কথা ছিল, করেছেন। আর করেছেনটা কি? শুধুমাত্র দেখলাম কালো কিছু পিছনের মধ্যে সাদা কিছুতে লেখা, আপনি ওটা উন্মোচন করলেন। এখনো হয়নি। ৫,৪০০ কোটি টাকা বলা হলো, হয়নি এখনো। তো আপনি কি করতে এসেছেন এখানে? কিসের বিকাশ করতে এসেছেন? এই যে এইখানে বলছেন, আমার আগে সাধারণ সম্পাদক তিনিও বলেছেন যে 22 কোটির চাকরি হতো। বললেন না তো কেন 22 লক্ষ হলো? 22 কোটিটা কেন 22 লক্ষ হলো তার তো একটাও জাস্টিফিকেশন দিলেন না। যখন বিকশিত ভারত, বিকশিত বাংলার কথা বললেন, একটা কথাও বললেন না। আর এই বাংলায় আপনি এসেছেন দুর্গাপুরে, কি উন্মোচন করলেন? ৫,৪০০ কোটি। বাংলায় যা হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে এখানে উন্নয়নের রাস্তা তৈরি হচ্ছে, উন্নয়ন প্রশস্ত হচ্ছে। আমরা বলছি না, কেন্দ্রের সরকারের রিপোর্ট বলছে টপ তিনটে স্টেট যেখানে ইনভেস্টমেন্ট লগ্নি করবার যে রাস্তা, সেই রাস্তা তৈরি করছে যে স্টেটগুলো, তার মধ্যে বাংলা আছে। আপনি বলতে ভয় পেলেন কেন এখানে এসে যে বাংলা এটা করছে? কিসের জন্য? ডবল ইঞ্জিন সরকার বড্ড বেশি চাওয়া হয়ে যাচ্ছে না, তাই এইখানে এসে আপনার এই ধরনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। আর এখান থেকে নাকি পলায়ন করে যাচ্ছেন যুবরা, সব যুব শ্রেণীর যত আছে তারা পলায়ন করে যাচ্ছে, এখানে চাকরি নেই। আচ্ছা, এখানে যে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক রয়েছে, যে কথা আমাদের মাননীয় নেত্রীও বলেছেন, তারা তো অন্য রাজ্য থেকে এসেছেন। তাহলে সেই সব রাজ্যে সব পলায়ন করে বাংলায় চলে এসছে। এখান থেকে নাকি পলায়ন করে যাচ্ছে। যাদের স্কিল আছে সেই স্কিলটাকে ইউজ করবার জন্য আমাদের মাননীয় নেত্রী বারবার বলেছেন যে ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে তারা, তাদের যাওয়ায় কোনো বাধা নেই। আপনি সংবিধানের কথা বলছেন আর আপনি রাইট টু মুভমেন্ট আটকাচ্ছেন, আপনি সংবিধানের কথা বলছেন, আপনি রাইট টু স্পিচ আটকাচ্ছেন। এই তো আপনার সংবিধানের প্রতি সম্মান আমরা দেখলাম। আর তার সাথে সাথে আমরা দেখলাম যে আপনার বড্ড ব্যথা মেয়েদের জন্য। উড়িষ্যা নাকি খুব ডেভেলপ করছে, খুব উন্নত হচ্ছে। কই উড়িষ্যার মেয়েটা যে পুড়ে মরে গেল, আপনি তো একটা বাক্য তার জন্য ব্যবহার করলেন না। এটা বুঝি উন্নতির লক্ষণ? আর এখানে হসপিটাল, মাননীয় সাধারণ সম্পাদক বলেছেন যেখানেই হয়েছে প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে, সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে ধরা হয়েছে। যেখানে যেটা হয়েছে ল কলেজে, সেখানেও 24 ঘন্টার মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ধরা হয়েছে, তাদের কাস্টাডিতে নেওয়া হয়েছে। এবং আজও পর্যন্ত এই যেটা হাসপাতালের কথা বললেন, আজও পর্যন্ত কিন্তু আমাদের প্রশাসন যেখানে যা করেছিল তদন্ত, তার বাইরে গিয়ে আপনার প্রশাসনের মধ্যে অন্তর্গত যেটা, তারা তার থেকে বেশি কিছু পায়নি। সুতরাং আমরা প্রত্যেকটা ঘটনার নিন্দা করি। আমরা কখনো এই ধরনের ঘটনাকে সমর্থন জানাই না, কিন্তু আমরা দেখলাম আপনি করলেন, উড়িষ্যাকে উন্নত বললেন, অথচ উড়িষ্যায় মেয়েটি যে পুড়ে গেল তার কথা একবারও বললেন না। আসামেও ঠিক তেমনি ভীষণ নাকি গতিতে বেড়ে যাচ্ছে, আসাম নাকি আরো বেশি গতি। তাহলে 19 লক্ষ সেখান থেকে বাদ চলে গেছে, নাম এনআরসিতে বাদ চলে গেছে। আমরা এর আগেও বলেছি, পালিয়ে ভয়ে চলে এসেছে এখানে বহু মহিলা, বহু পুরুষ পালিয়ে চলে আসছে। রাজবংশীদের জোর করে তাদের নোটিশ ধরিয়ে দিচ্ছেন, তারা এখানে
রয়েছে তারা এখানকার নাগরিক, তারা ভারতবর্ষের নাগরিক, তারা সমস্ত তথ্য প্রমাণ দেওয়ার পরেও এটা আপনারা করছেন কেন? বাংলায় লিখছো। গতকালও আমরা একটা ভিডিও পেয়েছি, গুজরাটের সুরাত, সেই সুরাতে একজন পুলিশ, 2-3 জন পুলিশ গেছেন, একজন ব্যবসায়ীকে ধরে জিজ্ঞেস করছেন আপনি কি বাঙালি? ব্যবসায়ী বলছে না। তাহলে আপনার দোকানের সামনে বাংলায় লেখা কেন? কেন, অপরাধ নাকি? আমরা জিজ্ঞাসা করছি। বলছে না, এখানে অনেকে আসেন তাই বাংলায় লেখা। আপনার নাম কি? আপনার তথ্য কি? আপনার ঠিকানা কি? কেন? গুজরাটে কি বাংলার মানুষ যাওয়া মানা? গুজরাটে কি বাংলা লেখা মানা? তাহলে তো আপনি সংবিধানকে ভায়োলেট করছেন। আপনি তো রাইট টু মুভমেন্ট, রাইট টু স্পিচ, অল আদার রাইটস এনশ্রাইন্ড আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আপনি সেগুলোকে ভায়োলেট করছেন। আর একটা জিনিস কিন্তু আনন্দের সঙ্গে আমরা লক্ষ্য করলাম, আজকে একবারও শ্রীরামচন্দ্রকে ডাকলেন না, একবারও না। কারণ এখানে এসেছেন, লক্ষ্মীর মূর্তি দেয়া হয়েছে, ভালো থাকবেন, আমরাও বলছি ভারত ভালো থাকুক, দেশ ভালো থাকুক, এটা নিশ্চয়ই বলবো। আবার দুর্গার মূর্তি নিয়েছেন, বাংলায় এসেছে দশভুজার এই যে আশীর্বাদ, সেই আশীর্বাদ দেশের প্রত্যেক মানুষের প্রতি থাকুক। ইউনেস্কোতে যিনি নিয়ে গেছেন, এই আশীর্বাদ ধন্য হওয়ার জন্য যাকে পুজো করা হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মনে রাখবেন, দ্বিভুজা যদি চিন্ময়ী হয় তবে এই দশভুজা মৃন্ময়ী রূপে তাকে স্বীকৃতি দেয় সারা বিশ্ব। এটা হয়েছে কারণ চিন্ময়ী রূপে মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে গেছেন দশভুজাকে ইউনেস্কোতে স্বীকৃতি দিতে। ফলে আপনি ওই শ্রীরামচন্দ্র যিনি দশভুজার অকাল বোধন করেছিলেন, আপনি তাকে আজকে একদম নাম উচ্চারণ করেননি। তো যাই হোক, এই পরিবর্তনটা আমরা দেখলাম। সুতরাং পরিবর্তন বাংলা চায় না, সরকারের নয়। 50টা সিট পাবেন কিনা সেটা হাতে গুনে গুনে দেখুন। আমরা বলতে চাই আগে থেকে 50টাও সিট পাবেন না। সুতরাং ওসব বড় বড় কথা বলবেন না। বড় বড় কথা যত না বলেন ততই মঙ্গল। বাংলা আপনাদের বুঝে নিয়েছে, দেখে নিয়েছে, আর বঙ্গভাষীদের ওপর আপনাদের দরদ কেমন সেটাও বুঝে নিয়েছে। দেখুন, প্রধানমন্ত্রী বলেছেন পরিবর্তন চায়। তো আমরা দেখলাম পরিবর্তন মানেটা কি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বে মা মাটি মানুষের সরকার ছিল, আছে, থাকবে। পরিবর্তনটা হয়ে গেল কার? পরিবর্তনটা হয়ে গেল নরেন্দ্র মোদীর। জয় শ্রীরাম দিয়ে শুরু হলো না, জয় মা দুর্গা, জয় মা কালী। এই পরিবর্তনটা বাংলায় আস্তে আস্তে নরেন্দ্র মোদীর হয়ে গেছে। উনি কি পরিবর্তন আনবেন? উনি চেঞ্জ হয়ে গেছেন, ওনার পরিবর্তন হয়ে গেছে। নরেন্দ্র মোদীকে প্রথম বলুন 11 বছরের মাথায় বাংলায় এসে জয় শ্রীরামটার মুখ থেকে বেরোলো না কেন? এটাই পরিবর্তন। ভগবান রামকে আমরাও শ্রদ্ধা করি, কিন্তু যারা নাকি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, প্রধানমন্ত্রীর মুখে এতটা পরিবর্তন যে প্রধানমন্ত্রীর মুখে জয় শ্রীরাম উচ্চারণ হলো না, জয় মা দুর্গা, জয় মা কালী। কোন মা দুর্গা? বিজেপি বলতো বাংলায় নাকি দুর্গাপুজো হয় না, বাংলার ঘরে ঘরে দুর্গাপুজো, দুর্গাপুজো কমিটিগুলিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাহায্য, দুর্গাপুজোর কার্নিভাল বিশ্বব্যাপী ঐতিহ্যের যার স্বীকৃতি। আর মা কালী দক্ষিণেশ্বরে রয়েছেন, কালীঘাটে রয়েছেন। আর প্রধানমন্ত্রী যদি মা কালী পুজোর দিন একটু আসেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে মা কালীর আশীর্বাদটা নিয়ে আসবেন। ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুজো হয়। ফলে 11 বছর প্রধানমন্ত্রী হওয়ার 11 বছর বাদে প্রধানমন্ত্রী চেঞ্জ, শিফটেড ফ্রম জয় শ্রীরাম টু জয় মা দুর্গা, জয় মা কালী। এইটাই বাংলার মাটি। আপনাকে আমরা চেঞ্জ করিয়ে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ হবে না। 2, ইমানদার সরকার টরকার বলেছেন, মঞ্চে তো দল বদলুরা, তাদের নিয়ে আপনি কি পরিবর্তন করবেন?
যারা তৃণমূলে থাকাকালীন আপনাদের আঙুল উঠতো তাদের দিকে দুর্নীতিগ্রস্ত বলে, তারা তো আপনার মঞ্চে, তারা আপনার নেতা, তারা আপনার পাশে। আপনি তাদের নিয়ে কি করবেন? তাদের নিয়ে ইমানদার যারা নিজের দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে মানুষ বিশ্বাস করবে? একটা জল ঢোড়া না কি একটা হেলে সাপ ঢপাস করে নরেন্দ্র মোদীর কাকার বয়স, সে গিয়ে ঢপাস করে তাকে একটা প্রণাম করে বসলো, একটা কিম্ভূত কিমাকার জামা কাপড় পরে। হ্যাঁ, বোঝো। এখন আর একজন রাজনৈতিক পদে আছেন, তৃণমূলে থাকলে যাদের বিরুদ্ধে নাকি অভিযোগ, তাদের এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, তাদেরকে নরেন্দ্র মোদীর পাশে বসিয়ে তিনি বলছেন নাকি তিনি পরিবর্তন আনবেন। আপনার দলটাই পরিবর্তন হয়ে গেছে। তৃণমূলের বাতিল ছাঁট মালগুলো সব আপনার চারপাশে বসে আছে। যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল, তারা তৃণমূলকে নিষ্কলঙ্ক করে আপনার মঞ্চে গিয়ে বসে আছে। আর আপনি জয় শ্রীরাম থেকে জয় মা দুর্গা, জয় মা কালীতে শিফটেড হয়ে গেছেন। ফলে এই বক্তৃতা যেটা করেছেন, প্রত্যেকটা পয়েন্ট যেটা চন্দ্রিমাদি বললেন, আপনারা যে প্রশ্নই করবেন আমি জানি, যে কটা উনি পয়েন্ট বলেছেন তার প্রত্যেকটার উত্তর এখানে মাননীয় মন্ত্রী দিয়েছেন। ফলে আমাদের একটা অনুরোধ থাকবে যে দয়া করে আপনারা যারা প্রধানমন্ত্রীর ভাষণ দেখাবেন, তোপ দাগলেন, বিস্ফোরক মোদি, দয়া করে তার একটু তথ্য প্রমাণ সহ আমাদের উত্তরগুলো একটু দিয়ে দেবেন। আর পোর্টালগুলোকে বিশ্বাস নেই, এমনি আমাদের ঠান্ডা লেগে যাবে। সকালে দুপুর থেকে দেখছি ধুয়ে দেবেন প্রধানমন্ত্রী, ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী, ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী। কত জল নেব আমরা? তো ঠান্ডা লেগে যাবে। একদম সারা ভারতের ক্ষেত্রেই এই বিষয়টা সত্য। ছাত্রীদের নিরাপত্তা তো আমরা সবাই চাই। পশ্চিমবঙ্গে অতীতে যে নারী নির্যাতন হয়েছে, ছাত্রী কেন, শুধু সন্ন্যাসিনীরা রেহাই পায়নি বিজন সেতুর উপর, ও ডাক্তার, মহিলা ডাক্তার ডক্টর অনিতা দেওয়ান রেহাই পাননি। বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর, ওড়িশায় তো বোধহয় 10 দিনের শেষ ঘটনাটা তো ভয়ঙ্কর। কলেজের মধ্যে বিভাগীয় প্রধান শিক্ষকরা শ্লীলতাহানি করছে, মেয়েটি বিচার পাচ্ছে না, নিজে গায়ে আগুন দিয়ে মারা যাচ্ছে। উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল ছাত্রীকে রেপ করছেন। মধ্যপ্রদেশে বিজেপির শাসিত রাজ্যে সরকারি হাসপাতালে নার্সকে ফেলে তার বুকের উপর বসে গলা কেটে খুন করছে। পরের পর ঘটনা ঘটছে। এরপরে মণিপুর, গুজরাট, ত্রিপুরা, ওড়িশা তো মিছিল চলছে। সেই নরেন্দ্র মোদী যদি এসে এখানে নারী নিরাপত্তার কথা বলেন, এই কথাটার কোনো যুক্তিসম্মত একটা ব্যাপার হলো? এখানে খারাপ ঘটনা যেটা ঘটেছে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে। সামাজিক ঘটনা, বিকৃত মানসিকতার কেউ যা করেছে, কতগুলো পুলিশ ফাঁসির সাজা করিয়ে এনেছে সরকারের, পরপর তদন্তে ফাঁসির সাজা করিয়ে এনেছে। ফলে একটা মিথ্যাচার করলেন উনি আরজি কর বলার পর, আরজি করের ঘটনায় কিন্তু 24 ঘন্টার মধ্যে পুলিশ গ্রেফতার করেছে। এবং আপনার সিবিআই, নরেন্দ্র মোদীর সিবিআই, কলকাতা পুলিশের গ্রেফতারিটা যে ঠিক ছিল ধর্ষণ এবং খুনের মামলায়, আপনার সিবিআই সেটা সার্টিফাই করে দিয়েছে কোর্টে। আপনি আবার কথা বলছেন কি? দ্বিতীয় কসবার ঘটনা, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে। আপনি বলছেন তৃণমূল নাকি দোষীদের মদত দিচ্ছে। আরে মদত কোথায়? অ্যারেস্ট হয়েছে। এবার যদি কন্ট্রাডিকশনটা আপনারা একটু দেখান, নরেন্দ্র মোদী বলছেন নারী নির্যাতন, মদত দেয়া, আমাদের সোনার মেয়ে কুস্তিগির সাক্ষী মালিকদের শ্লীলতাহানি করা, বিজেপির এমপি ব্রিজভূষণ, নরেন্দ্র মোদী আপনার পেছনে বসে লোকসভায় কাটিয়ে গেলেন এমপিশিপ। কি করেছেন আপনি? তাদের কি করছিলেন তখন আপনি? আপনার এমপি শ্লীলতাহানিতে অভিযুক্ত। মেয়েগুলো রাস্তায় দিল্লিতে ধর্নায় বসেছিল উই ওয়ান্ট জাস্টিস বলে, অমিত শাহের পুলিশ গিয়ে তাদের ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে গেছে। আপনি এখানে শেখাতে এসছেন? কোথায় ছিলেন তখন? প্রজ্জ্বল রেভানা, আপনি মদত দেননি। ফলে আপনি সমস্ত স্ববিরোধী কথা বলে গেছেন এখানে। আপনি যে কটা, নরেন্দ্র মোদীজি
আপনি এমন থুতু ফেললেন ওপর দিকে, ওই থুতুটার প্রতিটা বিন্দু আপনার মুখে পড়ছে। আই রিপিট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি যে থুতুটা ফেললেন ওপর দিকে, তার প্রতিটা বিন্দু আজকে আপনার মুখের উপর পড়ছে। যে কটা ডিস্টর্টেড অভিযোগ আপনি করেছেন, প্রত্যেকটাতে আপনার সরকার, কেন্দ্রের সরকার অথবা আপনার দলের কোনো না কোনো রাজ্য সরকার তাতে অভিযুক্ত। 21 সালে বলেছিলেন, জবাবটা পেয়েছেন তো? আপনাদের প্রধানমন্ত্রী ভাষণটা আজকে চালানোর পাশাপাশি আপনাদের লাইব্রেরি থেকে চালাবেন, একই ভাষা একই কথা। বিপুল বিনিয়োগ এখানে আসছে। সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ শিল্পপতিরা বাংলায় আসছেন এবং এটা কোনো প্রতিশ্রুতি নয়, ধারাবাহিকভাবে কাজ চলছে। তার ফলে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা ডাহা, বিকৃত সত্যের অপলাপ, বাংলার ভাবমূর্তিতে কালিমা লিপ্ত করার জন্য তিনি এই কথাটা বলেছেন। বাংলায় শিল্পের প্রসার ঘটছে। 34 বছরে উগ্র ট্রেড ইউনিয়নিজম, উগ্রভাবে শ্রমিক আন্দোলন, ধর্মঘট, ম্যানেজার খুন, অমুক খুন, শ্রমিক আন্দোলনের লাগাম ছাড়া উগ্রতা, সেখান থেকে বার করে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন শ্রম দিবস নষ্ট হয় না। শিল্পবন্ধু সরকার, কার কথা বিশ্বাস করব? প্রধানমন্ত্রীর এই বিজেপির মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণ, নাকি শিল্পপতিদের মঞ্চ থেকে যখন শ্রেষ্ঠ শিল্পপতিরা বলেন যে মুখ্যমন্ত্রী আমাদের থেকে মাত্র একটা হোয়াটসঅ্যাপ দূরে থাকেন, কখনো কোনো সমস্যা হলে ডাইরেক্ট আমরা মুখ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপ করি, 5 মিনিটের মধ্যে তার সলিউশনের ডিসকাশন শুরু হয়ে যায়। কাকে? আমরা তো শিল্পপতিদের বিশ্বাস করব, তারাই তো আসছেন। যেসব এলাকা, জঙ্গলমহল, পুরুলিয়া, ওই সব জায়গা, যে জায়গাটা শিল্প কোনোদিন কোনো বছরে কেউ ভাবেনি, এখন সেই শিল্প তালুকগুলোর যা চেহারা, সবিস্তার চন্দ্রিমাদি বলতে পারবেন। ফলে প্রধানমন্ত্রী ডাহা মিথ্যা কথা বলেছেন। মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি কি হয়েছিল? কেন্দ্রীয় সরকারের যে পরপর পরীক্ষাগুলোতে কেলেঙ্কারি চলছে, তার কৈফিয়ত কে দেবে? ত্রিপুরাতে 10,323 জন শিক্ষকের প্যানেল সিপিএম এর জমানায় অনিয়মে গোটা প্যানেল বাতিল হয়েছে। ত্রিপুরা কত বড় রাজ্য, আমাদের এত সুন্দর রাজ্য ত্রিপুরা, আমাদের দুটো জেলা মেলালে একটা ত্রিপুরা হয়ে যায়, ছোট্ট মিষ্টি রাজ্য। 10,323 জনের চাকরি বাতিল হয়েছে। বিজেপি তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো সমাধান করেনি। আমাদের এখানে যেখানে যেখানে কোনো অনিয়ম হয়েছে, আমাদের পরিষ্কার এখন তো সিবিআই তদন্ত করছে, চিহ্নিত করুক, বাদ দিয়ে দিন, বাকিদের চাকরির ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছেন। এবার এরা এই রাম বাম কং চাকরিগুলো ঠেকাতে কোর্টে যাচ্ছে, ইস্যুটাকে জিইয়ে রাখার জন্য। এই ইস্যুটাকে জিইয়ে রাখার জন্য কোর্টে যাচ্ছেন। কোথাও কোনো যদি ভুল হয়ে থাকে, সিপিএম জমানায় হোল টাইমারের বাড়ি মানেই একটা করে সরকারি চাকরি থাকতো। এখন যদি তার মধ্যেও আমরা কেউ কোনো অন্যায় সাপোর্ট করছি না, কেউ কোনো অনিয়ম করে থাকলে তার শাস্তি হোক, তাদের শাস্তি হোক, বাকিদের চাকরিটাকে কেন আটকে রাখা হচ্ছে? আচ্ছা, একটা প্রশ্ন করছি যে নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতৃত্ব, তারা হিন্দুত্ব এবং হিন্দুত্বের কথা বলতে গিয়ে জয় শ্রীরাম বলেছে। এই যে জয় শ্রীরাম থেকে জয় মা কালীতে যে তারা শিফট করে এলেন, এটা কি তৃণমূলের চাপে পড়ে? না, এটা এখানে ভগবানকে ওরা রাজনৈতিক ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলে ব্যবহার করতে যাচ্ছিলেন। শ্রীরামচন্দ্রকে ওনারা রাজনৈতিক ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলে ব্যবহার করতে যাচ্ছিলেন। ওনাদের সবসময় একটা শেল্টার দরকার হয়, কারণ ওনাদের রাজনীতিটা দেউলিয়া, তো ফলে একজন দেবদেবীকে নিয়ে রাজনীতিটা ওনাদের করতে হয়। ফলে এই শ্রীরামচন্দ্র কিন্তু একটা সংস্কৃতির প্রতীক, আমরা তাকে পূর্ণ শ্রদ্ধা করি, শ্রীরামচন্দ্রকে আমরা পূর্ণ শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু এটাই তো দেখার কথা, যারা কথায় কথায় জয় শ্রীরাম আজকেও বলেছেন, তার বক্তার আগে একজন বলেছেন, তিনি আবার মা কালী মা দুর্গা বলেননি, তিনি ভেবেছেন নরেন্দ্র মোদী খুশি হবেন, খুব জোরে জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী বললেন জয় মা কালী জয় মা দুর্গা। এই যে ভেতরে চলছে ওদের ভেতরে, রামপন্থী আর কালীপন্থী, দে মা আমায় তবিলদারি,
আমি নিমক হারাম নেই শঙ্করে, নিমক হারাম পাশে নিয়েই তো বসে আছেন। আজব কথা। আত্মঘাতী গোল করেছেন, আত্মঘাতী গোল করেছেন। প্রধানমন্ত্রী, যার দায়িত্ব দেশকে নিরাপত্তা দেওয়ার, যার দায়িত্ব দেশের সীমান্ত সুরক্ষিত রাখার, সেই প্রধানমন্ত্রী বলছেন ঘুষপেটিও অনুপ্রবেশ হচ্ছে কি করে? কোন রাজ্য সরকার কিন্তু সীমান্ত পাহারার দায়িত্বে নেই, পশ্চিমবঙ্গ তো নয়, কোন রাজ্য সরকার নেই। তাহলে প্রধানমন্ত্রী আপনি আগে ফোকাস করুন আপনার হোম মিনিস্টার অমিত শাহকে, তার আন্ডারে বিএসএফ, আপনি ফোকাস করুন ওদের ঢুকছে কি করে। আর আপনি বাংলায় এসে ঘুষপেটিও বলছেন, ত্রিপুরায় গিয়ে কেন বলছেন না? ত্রিপুরায় গিয়ে কেন বলছেন না? ওখান থেকে তো রোহিঙ্গা তারা ধরা পড়ছে। আপনি আসামে গিয়ে কেন বলছেন না? আপনি বিহারে গিয়ে কেন বললেন না? জাতীয় নির্বাচন কমিশন বলছে বিহার থেকে, নেপাল থেকে ঢুকে আসছে বিহারে। তো আপনি ঘুষপেটিও যতবার বলেছেন, তার রক্ষার দায়িত্ব প্রধানমন্ত্রীর সরকারের, তিনি সেটাই ফেল করেছেন। এটা ওনার আত্মঘাতী গোল। বাঙালি অস্মিতা নিয়ে উনি মুখে যেটা বলেছেন, সেটা চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রী যা বলেছেন একদম কথা, চাপের মুখে। চাপের মুখে সারা দেশে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে ভারতীয় বাংলাভাষীদের উপর ওনারা অত্যাচার করছেন, একটা কথা বললেন, আমরা তখন হাসলাম, একটা কথা বললেন প্রধানমন্ত্রী, যে আমি বলছি যে বিদেশি যদি কেউ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আরে তো আমরা সবাই চাই, এটা নিয়ে আবার ক্রেডিট নেওয়ার কি আছে? যদি কেউ বাইরে থেকে অবৈধভাবে ঢুকে থাকে তো ব্যবস্থা নাও। কে বারণ করেছে? ঢুকলো কি করে? তোমার বিএসএফ আঙুল চুষছিল, ঢুকলো কি করে? ফলে বঙ্গ অস্মিতার কথা যেটা ওনারা বলছেন, যে নরেন্দ্র মোদী হতে পারে ওরা অন্য দল, যে নরেন্দ্র মোদী 11 বছর প্রধানমন্ত্রীত্বে বাংলার বুক থেকে তাঁর দলের নির্বাচিত সাংসদদের মধ্যে একজনকেও পূর্ণমন্ত্রী করেননি, তার মুখে বাংলার প্রতি সম্মানের কথা মানায় না। লোকসভা এখানে ভোট চাইতে আসছেন কেন? আপনাদের গদিটা সংখ্যার জন্য, নাম্বার হিসেবে নিজের চেয়ারটাকে সিকিউর করার জন্য আসছেন, বাংলাকে সম্মান দিতে আসেননি। হতে পারে তারা বিজেপি এমপি, হতে পারে তারা বিজেপির সাংসদ, কিন্তু 2014 সাল থেকে বাংলায় এখনো পর্যন্ত একজনকেও পূর্ণমন্ত্রী করেনি এই নরেন্দ্র মোদী। তিনি বাঙালি অস্মিতার কথা বলবেন, বঙ্গ অস্মিতার কথা বলবেন? তাহলে কি আপনার গোটা এমপি টিমে একজনও এমন কেউ যোগ্য নেই যাকে আপনারা পূর্ণমন্ত্রী করতে পারতেন? আমরা তো একাধিক পূর্ণমন্ত্রী বাংলা থেকে দেখেছি, গর্বের সঙ্গে যারা কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো আমরা প্রথমেই বলবো। এছাড়াও ইতিহাসে দীর্ঘ তালিকা, একমাত্র বিজেপি জমানায়, বিজেপি নরেন্দ্র মোদীর জমানায় 2014 সাল থেকে কোনো পূর্ণমন্ত্রী বাংলা পায়নি, বাংলাকে দেয়নি, বাংলাকে ওরা ধরে না, বাংলার টাকা আটকে রাখে। কেন এসছেন খালি হাতে? 1,70,000 কোটি টাকা দেননি কেন? যে জেলায় এসে বক্তৃতা করে গেলেন সেখানেও মানুষকেও তো আপনারা টাকা দেননি। বঙ্গ অস্মিতা। যার রাজ্যে গুজরাটের ভয়ঙ্কর রক্তের দাগ লেগে আছে তার কাছ থেকে আমরা মুর্শিদাবাদ শুনবো? যার রাজনৈতিক ইতিহাসে গুজরাটের ভয়ঙ্করতম অঘটনের রক্তের দাগ লেগে আছে, তিনি আসছেন মুর্শিদাবাদ নিয়ে কথা বলতে? আপনাদের তো ওটা রাজনীতি, এই ভেদাভেদ প্ররোচনা, আমরা ওসবে থাকি না, তদন্ত চলছে ওটা।
একদিকে ডাক পেলেন না, অন্যদিকে আজকে দিল্লি থেকে জেপি নাড্ডার সঙ্গে দেখা করলেন, বৈঠক করেছেন। প্রথম দফায় দেখা হলো না, দ্বিতীয় দফায় দেখা হলো। এটা ওদের দলের ব্যাপার, এটা একদম ওদের দলের ব্যাপার। এখন দিলীপ ঘোষ তাকে কেন ওরা ডাকেনি, উনি কিসের ভরসায় যাবেন বলেছিলেন, তারপর উনি গেলেন না কেন, বা উনি দিল্লিতে গিয়ে ওনাদের সর্বভারতীয় সভাপতির সঙ্গে কি কথা বলছেন, এটা তো তৃণমূলের কোনো বিষয় নয়। তবে বিজেপির মধ্যে যে সব কিছু নর্মাল নেই, যে প্রধানমন্ত্রীকে একবার ডেকে এনে প্রধানমন্ত্রী 4টি বাংলা সম্পর্কে কুৎসা করে গেলেন, তার মানেই বিজেপির না, বিজেপির ভেতরটা দিলীপ ঘোষকে দিয়ে এটা বোঝা গেল বিজেপির ভেতরটার একটা ফুটি ফাটা অবস্থা, চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীবাজি, এগুলো এখন চলবে ওদের। বলছি 21শে জুলাই যে কলকাতা হাইকোর্ট বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন, 9টা থেকে 11টা র্যালি করা যাবে না, যানজট যাতে না হয় সেই রকম। আমি একটা কথা বলি, মহামান্য কলকাতা হাইকোর্টের ওপর কোনো কথা চলে না, নিশ্চয়ই বলবো না, কিন্তু 21শে জুলাই অন্য কোনো রাজনৈতিক কর্মসূচির সঙ্গে মিলিয়ে দেখা যায় না, যেতে পারে না। বাংলার বুকে সবচেয়ে বড় রাজনৈতিক পরিকল্পিত রাষ্ট্রীয় গণহত্যা হচ্ছে 21শে জুলাই 1993 সাল। পুলিশ বেছে বেছে গুলি করে নিরস্ত্র রাজনৈতিক কর্মীদের মেরেছিল। তাদের শহীদ তর্পণ, সেই স্মৃতিতর্পণের সঙ্গে অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি মেলে না, মেলে না, মেলে না। এটা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটা একটা আবেগ, এটা চোখের জল, এটা বুকের আগুন, এবং এটা ইতিহাসের পাতা সামনে রেখে একটা পুষ্পস্তবক দেওয়ার দিন। ফলে মহামান্য কোর্টের যদি মনে হয় রাস্তাঘাট শুধু কোর্টের দিকে যাতায়াতের জন্য খোলা হতে পারে, কারোর কি মনে হয়, তো তাহলে অন্য দল যখন মিছিল মিটিং করবে, কে নবান্ন অভিযান ডাকছে, কে অমুক ডাকছে, তো সেগুলো কোর্ট দেখতে পাচ্ছেন না। বেছে বেছে যত হচ্ছে প্রত্যেকবার 21শে জুলাই, 21শে জুলাই মুছে দিতে চায় কারা? সিপিএম। তাদের পাপ, তাদের সন্ত্রাস দুর্ভাগ্যজনক। প্রত্যেকটি পেশার মধ্যেও একজন দুজন করে কমরেডদের অতৃপ্ত আত্মা থেকে গেছে, হয়তো তারা আজকে অন্য পেশায় আছে, আমি কিন্তু কোনো পেশাকে বলছি না, পরে আমায় কেউ কিছু বলবেন না। ফলে অনেকের টার্গেট 21শে জুলাই, 21শে জুলাই। আরে 21শে জুলাই কতগুলো মৃতদেহ, মেয়র রোড, ধর্মতলা, ব্রেবন রোডে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা। তো ফলে মহামান্য কোর্ট যা বলেছেন নিশ্চয়ই প্রশাসন দেখবেন, সরকার দেখবে, দল দেখবে, পুলিশ দেখবে, যারা এই। আমাদের বক্তব্য হচ্ছে 21শে জুলাই দিনটা শহীদ তর্পণ, আবেগ এবং গণতন্ত্রে এই 21শে জুলাইয়ের ঘটনাটা প্রজন্মের পর প্রজন্মকে মনে করিয়ে দেওয়ার দিন। বাংলার সব থেকে বড়, বাংলার ইতিহাসে সিপিএমের তো কলঙ্কের রেকর্ডে শেষ নেই, বাংলার সব থেকে বড় রাজনৈতিক পরিকল্পিত হত্যাকাণ্ড 21শে জুলাই 1993 সিপিএম। বাংলার ইতিহাসে সব থেকে বড় সন্ত্রাস, রশিদ কেলেঙ্কারি, রাইটার্স আর লালবাজার থেকে 100 মিটার দূরে আরডিএক্স বোঝাই বাড়িটা উড়ে গেল, জাস্ট 100 জনের বেশি হতাহত। বাংলার বৃহত্তম সন্ন্যাসী হত্যা বিজন সেতুর উপর, 17 জন আনন্দমার্গ সন্ন্যাসী এবং 2 জন সন্ন্যাসিনীকে খুন। বাংলার বৃহত্তম গণহত্যা বধূদের প্রতি, গৃহবধূদের প্রতি নেতাই একসঙ্গে গুলি করে 4 জনকে মেরেছিল। মোট মৃত 9 জন, 4 জন তার মধ্যে গৃহবধূ। ফলে এই দিনগুলো যারা ভুলিয়ে দিতে চাইছে, একটা দিন বছরে, একটা দিন 21শে জুলাই, এতজন শহীদ, এত মৃত্যু, তার জন্য একটা রাজনৈতিক আন্দোলনের পূর্বসূরি যারা ছিলেন সবাই মিলে সেই স্রোতের মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে যায়। তো তারতেও যদি কারুর
চোখ লাগে আশা করব মানে কেউ যেন রাতের বেলা সানগ্লাস পরে কেউ বিচার করবেন না। সে দয়া করে অন্যরা যখন রাস্তা আটকে নবান্ন চলো, অমুক করো, তমুক করো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলবে, তখনও সেগুলো যেন মনে রাখা হয়। তবে আদালতের রায় নিয়ে আমি কোনো কথা বলছি না। আদালতের মতো দিয়েছে, সেটা পুলিশ প্রশাসন দেখবে। এখন ভাবার কোনো দরকার নেই। না না, এটা তো যদি এটা কোনো অর্ডার নয়। ওনারা আর কি আশ্চর্য ভাবার হতে হতে মানে এই ভাবনার কোনো করবেন, আমরাই বা কি করব, আর মহামান্য হাইকোর্টই বা কি করবে, পরে ভাববো। এখন হচ্ছে একটা বৃহত্তম, ওরাও ভেবেছে, আমরাও ভাববো। বিধানসভা ভোটের আগে যেহেতু এবারে 21শে জুলাই, আপনাদের কি মনে হয় এই ধরনের মামলাগুলো কোথাও গিয়ে পলিটিক্যালি করার চেষ্টা করা হচ্ছে বা আটকানোর চেষ্টা করা হচ্ছে? যে যাই করুক, হ্যাঁ, যে যাই করুক, এগুলো অপ্রাসঙ্গিক পরিণত হবে। কারণ মানুষ মন থেকে 21শে জুলাই তারা জানেন, তারা শ্রদ্ধা করেন, সম্মান করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রোতে যারা থাকেন তারা 21শে জুলাই সবাই মিলে সমবেত হন। ফলে কে কোথায় খুচরো কি চেষ্টা করছে, কোথায় কি হচ্ছে, এগুলো না একটা বড় যখন স্রোত আসে, সেখানে খড়কুটোর মতো সেই সমস্ত অপচেষ্টা চক্রান্তগুলো উড়ে যায়। আমি কোর্ট নিয়ে কোনো মন্তব্য করছি না, কোনো মন্তব্য কোর্ট নিয়ে করছি না। শুধু এইটাই বলতে চাই, যেমন কোর্ট যখন বসে তখনই 10:30, কোর্ট যখন ওঠে তখনই 4:30, আমরাও যখন প্রথম দফায় যাব তখনই 9টা, আর যখনই দ্বিতীয় দফায় যাব তখনই 11টা। বলছি যে আজকে রাজনৈতিক সভার পাশাপাশি একটা সরকারি অনুষ্ঠানও ছিল প্রধানমন্ত্রী, সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদদের নাম ছিল, মুখ্যমন্ত্রীর নাম ছিল, রাজ্যপাল তো উপস্থিত ছিলেন সেখানে। আমরা বিভিন্ন তৃণমূল কংগ্রেসের সাংসদদের ফোন করে জানতে পেরেছি যে তারা কেউ কিন্তু আমন্ত্রণপত্র পান না। তাহলে এই বিষয়টাকে, এটা কি একটা সৌজন্যের বার্তা দেওয়া? একদিকে রাজনৈতিক আক্রমণ, অন্যদিকে সৌজন্যের বার্তা। না, এটা কি সৌজন্য মনে হলো? কারণ যদি সত্যি করে আমন্ত্রণ জানাতে হয় তাহলে তো তাদের আমন্ত্রণ পত্র পাঠাতে হবে। নিশ্চয়ই মাননীয় রাজ্যপালকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে, তাই তিনি এসেছেন। তাহলে বাকি যদি সত্যিই ইচ্ছা থাকতো তাহলে আমন্ত্রণ পত্র পাঠাতেন, কিন্তু তা পাঠানো হয়নি। আমরা দেখেছি একগুচ্ছ এমপিদের নাম ওখানে আছে। তো এটা মনে হয়েছে করেছে, দেখাচ্ছে আর কি, অনেক কিছু দেখানো, সেটা দেখাচ্ছে, এছাড়া কি। কথা স্বাভাবিক, হ্যাঁ, আসবে। কোর্টের কি বিষয়? दादा, आज प्रधानमंत्री नरेंद्र मोदी ने अपनी जब स्पीच शुरू की तब जय मां दुर्गा, जय मां काली का नारा। देखिए, प्रधानमंत्री जी जो बोला है कि परिवर्तन चाहिए, तो ये नारा तो वो 21 असेंबली इलेक्शन में बोला था। अब की बार 200 पार, तो 200 पार तो नहीं हुआ, 77 हो गया। अभी वो कमते कमते वो 60-60 होगा कुछ। तो इसके बाद एक भी जिला परिषद, एक भी भाजपा जीत नहीं पाए पंचायत इलेक्शन में। फिर 24 लोकसभा इलेक्शन में बंगाल में भाजपा का एमपी रिड्यूस्ड हो गया और तृणमूल का एमपी बढ़ गया। तो फिर प्रधानमंत्री जी आए हैं और बोला है परिवर्तन चाहिए। तो हमने देखा, देखिए परिवर्तन तो बंगाल का आदमी कर दिया 2011 में। वो तो लेफ्ट रिजिम का खत्म हो गया और ममता जी यहां पर आ गए। तो ये आज हमने देखा बंगाल में दूसरा कोई परिवर्तन का बात तो है नहीं, लेकिन प्रधानमंत्री जी के अंदर में कोई परिवर्तन हो गया।
उसका पूरा स्पीच में एक बार भी जय श्री राम नहीं बोला उन्होंने, और जय मां दुर्गा, जय मां काली, ये उन्होंने बोल दिया। हम लोग भी राम जी को श्रद्धा करते हैं, सम्मान करते हैं, पूजा करते हैं, लेकिन ऐसे परिवर्तन क्या हुआ कि इतना दिन के बाद परिवर्तन 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 बोलते बोलते बंगाल में तो परिवर्तन नहीं हुआ। परिवर्तन जो हो रहा है डेवलपमेंट का ममता जी का हाथ से ही हो रहा है, लेकिन खुद परिवर्तित हो गया, शिफ्टेड फ्रॉम जय श्री राम टू जय मां काली और जय मां दुर्गा। क्यों हुआ, कैसे हुआ? इसका आंसर में ही छुपा हुआ है बंगाल का अंदर की बात। दादा, उन्होंने महिला सुरक्षा पर भी सवाल उठाया है कि बच्चियां इंस्टीट्यूट में सेफ नहीं है। मुर्शिदाबाद में भी महिला सुरक्षा पर जो है उन्होंने बात की है। आप तो देख चुके हैं कि वो जो अपने स्पीच दिए हैं, तो महिला सुरक्षा, ओडिशा का डेवलपमेंट हो रहा है प्रधानमंत्री जी बोले, लेकिन ओडिशा में जो ये घटना घटी इसके बारे में कुछ एक बात भी, एक अक्षर भी उसके ऊपर उन्होंने नहीं बोला। और आप अगर देखें कि वो जब बोल रहे हैं कि यहाँ पर महिला के ऊपर अत्याचार हो रही है, तो यहाँ के प्रशासन 24 घंटा के अंदर पकड़ते हैं जिसके विरोध में अभियोग है। ये हम लोग हॉस्पिटल के केस में भी देखे हैं, पीछे जो भी हुआ है वहाँ के केस में भी हम देखे हैं। और सीबीआई, हॉस्पिटल का केस सीबीआई के हाथ में है। जो कोलकाता पुलिस किया था जो इन्वेस्टिगेशन, उसके अलावा कुछ दूसरा उनके हाथ में कोई दूसरा कोई एविडेंस आया भी नहीं है। ये आप देख चुके हैं कि वो कोर्ट में जाकर ये बोले हैं। तो क्या प्रधानमंत्री जी बोल रहे हैं? क्यों बिल्किस बानो के जो उनके ऊपर अत्याचार हुआ था वो सब अंदर में थे, उनको क्यों गुजरात हाई कोर्ट निकल के छोड़ दिया था, फिर सुप्रीम कोर्ट उसको घुसाया क्यों? ब्रिजभूषण को पीछे बैठाकर आप प्रधानमंत्री बोल रहे हैं, और यहाँ के संतराश के बारे में हमारे यहाँ के प्रशासन को हमारी मुख्यमंत्री हर वक्त उनको ये सब पार्टी के हिसाब से नहीं, जो दोष किया है तो वो दोष की सजा उनको मिलना चाहिए, इसी की हिसाब से देख रहे हैं। दीदी, नरेंद्र मोदी ने इन्वेस्टमेंट्स की बात करते हुए कहा कि यहाँ के बिजनेसमैन से टीएमसी वाले टैक्स लेते हैं, पैसा लेते हैं, गुंडा टैक्स एक तरह से लेते हैं, और यहाँ पर तब तक विकास नहीं हुआ जब तक कि डबल इंजन की सरकार नहीं। क्या टैक्स लेते हैं? टैक्स तो लेके हम लोग तो यहाँ के देखिए, टैक्स जो भी उठता है ना सारा वो केंद्र सरकार के, वो तो हर राज्य अपने राज्य से उठाकर उनके हाथ में देते हैं, वो थोड़े ही आते हैं यहाँ पर उठाने के लिए। जीएसटी का मशीनरी कौन है? मशीनरी तो हर स्टेट है, हमारे यहाँ से हम लोग उठाते हैं, उनको देते हैं। तो क्या बोल रहे हैं उनको समझ में नहीं आया कि क्या हुआ है, लेकिन रिकॉर्ड बोल रहा है कि जितना भी इंडस्ट्रियल जो डेवलपमेंट यहाँ पर हुआ है, कि 3 जो सबसे टॉप स्टेट्स है इंडस्ट्रियल डेवलपमेंट की इंटेंशन जिसके है, सेंट्रल गवर्नमेंट के रिकॉर्ड्स बोल रहे हैं कि ये 3 स्टेट्स में हमारे स्टेट है। उन्होंने प्रधानमंत्री ने ये भी बोला और एक बात हमको बोलना है, उज्ज्वला उन्होंने बोला है कि यहाँ पर बहुत सारे महिलाओं के घर में वो गैस के कनेक्शन पहुँचा दिए हैं। तो मैं ये बोलना चाहती हूँ कि हाँ, अगर आप समझ भी ले, हम मान भी ले कि आप पहुँचा दिए हैं, तो क्या पहुँचाया है? एक कनेक्शन, एक सिलेंडर और वो ओवन। आप पीछे देख रहे हैं कि वो गैस इसके सेकंड की जो रिफिल वो सिलेंडर वो ले सकता है। अभी जाके इसका प्राइस कितना है? 879 प्राइस है, 829 से फिर बढ़कर 50 रुपया बढ़ गया है। तो एक फ्री सिलेंडर देके बस हम 10 करोड़ को दिया, 10 करोड़ को दिया। बाप रे बाप, क्या दिया है? एक सिलेंडर बस और एक कनेक्शन। हम लोग जाके देखे हैं गांव में
कि आपका सिलेंडर खरीदने का इनका वो उसके पास पैसा ही नहीं है, वो और वो ओवन के ऊपर हमारे जो वो पोंछ डालते हैं हमारे किचन में, वो पोंछ का कपड़ा सुखाया जाता है। तो यही है, आप बोलिए कि आपका रिफिल कितना हुआ है, ये आपको बोलना है। একবার বাংলায় যাচ্ছি। প্রধানমন্ত্রীর জন্য আজকে দুর্গাপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী যে সভা করেছেন, আমরা সর্বশেষ যা খবর পাচ্ছি ওই সভার জন্য এই বিজেপি দুর্গাপুর স্টেডিয়ামটা যা হাল করেছে তার পরিস্থিতি খুব খারাপ। এত কষ্ট করে সেখানে খেলাধুলার জন্য যে পরিস্থিতি, পরিকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন যেগুলো থাকে, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, একটা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এই স্টেডিয়াম, মাঠ, পরিকাঠামো। ফলে আগামী কয়েকদিন সেখানে খেলাধুলো আবার শুরু করা যাবে কিনা সেটাই অনিশ্চিত। আমাদের অফিসাররা, সংশ্লিষ্ট যারা গোটা বিষয়টা দেখেন তারা যাবেন, তারা খতিয়ে দেখবেন, কিন্তু যেভাবে স্টেডিয়ামটার ক্ষতি করা হয়েছে তার একটা উদ্বেগজনক পরিস্থিতির রিপোর্ট আসছে। दादा एक सवाल है सिर्फ, प्रधानमंत्री ने कहा है कि घुसपैठियों पर जो है एक्शन। देखिए, ये जो प्रधानमंत्री जी कहा है घुसपैठियों, ये तो सेम साइड गोल है, क्योंकि पूरा देश का बॉर्डर तो उनकी जमींदारी है, उनका रेस्पॉन्सिबिलिटी भी है। उनको तो अमित शाह जी को फोकस करना चाहिए, ये हमारा रेस्पॉन्सिबिलिटी है, हमारा जुरिस्डिक्शन है, तो कैसे ये बाहर से यहां पर घुसता है। ये तो नॉट ओनली प्रॉब्लम ऑफ बंगाल बट ऑल्सो प्रॉब्लम ऑफ त्रिपुरा एंड अदर स्टेट्स ऑल्सो। त्रिपुरा में कैसे रोहिंग्या वहां से पकड़ जाता है, असम में क्या हो रहा है, बिहार में नेशनल इलेक्शन कमीशन बोला है वो नेपाल से आता है। तो ये जो घुसपैठियों का प्रॉब्लम है, ये तो रेस्पॉन्सिबिलिटी है सेंट्रल गवर्नमेंट का। तो ये उन्होंने तो ये मुद्दा उठाकर सेम साइड गोल कर दिया। पीएम मोदी ने लॉ एंड ऑर्डर सिचुएशन पर भी सवाल उठाया, कहा है कि पुलिस यहां पर एक तरफा काम करती है, विकसित भारत बनाने के लिए बंगाल एक अहम रोल प्ले करेगा। देखिए, यहां पर ही सबसे अच्छा होता है, पहले लेफ्ट रिजिम में जो था और दूसरा भाजपा का स्टेट्स में जो है वहां पर नहीं है। ये पुलिस एखाने अनबायस तरह से काम करती है। अब देखिए, अगर कोई सोशल क्राइम भी हो तो विद इन 24 आवर्स, इवन इन आरजीकर या कस्बा केस में पुलिस अरेस्ट कर लेता है। अगर कोई सोशल क्राइम हो गया तो अब देखिए, एक के बाद केस, फांसी का सजा का ऑर्डर ये पुलिस, स्टेट का पुलिस कोर्ट से ला रहा है। तो पुलिस यहाँ पर ठीक ठाक है। शायद उनका जो एजेंसीज है, उनका स्टेट का जो पुलिसेस है, उनके खिलाफ तो पूरा एक के बाद एक एलिगेशन है। बिल अभी तक साइन क्यों नहीं हुआ, अपराजिता बिल? ये तो बोल के नहीं गए प्रधानमंत्री जी। अगर होता तो एकदम पूरा सजा मिल जाता ना, कैपिटल पनिशमेंट। गए 48 दिन में बिहार में 78 मर्डर्स हुए हैं, तो क्या आप लोग मांग करेंगे आप सेंट्रल टीम वहां पे भेजने के लिए? नहीं, वो कोई, हमारा एक ही कहना है, जब दूसरे कोई स्टेट, स्पेशली भाजपा और एनडीए रूल स्टेट्स है, वहां पर जब क्राइम होता है, मर्डर होता है, क्राइम अगेंस्ट वीमेन होता है, तो वहां पर वो नेशनल वीमेन्स कमीशन, ह्यूमन राइट्स कमीशन, दूसरे जो सेंट्रल गवर्नमेंट का फैक्ट फाइंडिंग टीम या दूसरे कुछ भी हो, तो वहां पर क्यों ये उनका क्या सिस्टम है, बंगाल आने से ही उस टीम को टीएडीए मिलता है, लेकिन उनका खुद का स्टेट में जाने के लिए टीएडीए सैंक्शन नहीं होता है। वो तो गोष्ठी द्वंद्व, तो उसका पार्टी का अंदर में वही उस बेल्ट में तो बहुत सारे प्रॉब्लम है पार्टी का।
पार्टी का अंदर में तो वो तत्काल है, कोई आदि है, कोई ओल्ड है, कोई तत्काल है, वहाँ पर बहुत सारे। आप देखिए ये पूर्व मेदिनीपुर में कांती सब डिवीजन में मारिसदा थाना का अंडर में वो भाजपा का एक पंचायत में तो पूरा मारपीट हो रहा था, वीडियो पूरा वायरल हो गया है। तो वहाँ पर उसका खुद का सब प्रॉब्लम है। दिलीप घोष को आज नहीं देखा गया प्रधानमंत्री की सभा में, वो दिल्ली पहुंच गए। ये उनका खुद का पार्टी का अंदर का बात है, लेकिन इससे क्लियरली रिफ्लेक्टेड होता है कि भाजपा का अंदर का जो स्टोरी है वो ठीक ठाक नहीं है। वो उसमें बहुत सारा ग्रुपिज्म चल रहा है और पूरा ये चल रहा है। बाकी डिटेल वक्त आने पर दिलीप घोष से सुन लेगा।